ডিয়ার স্টুডেন্টস, আমরা ডিমান্ড পার্ট 3 পার্টটা আজকে নিয়ে আলোচনা করব। আগের দুটো অংশ যারা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই দুটো অংশ দেখে নেবে, তাহলে বুঝতে ভালো হবে, সুবিধা হবে। আমরা আগের দিন যেখানে ছেড়েছিলাম এক্সপ্লেনেশন অফ ল অফ ডিমান্ড, বা অন্যভাবে বলা যায় রিজনস ফর ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ, অর্থাৎ চাহিদার নিয়মের ব্যাখ্যা বা চাহিদা রেখা নিম্নমুখী হয় কেন তার কারণগুলো। দুটো কারণ অলরেডি দেওয়া ছিল, আজকে তৃতীয় নম্বর কারণ কি না, চাহিদার নিয়মে কি জানি আমরা, দাম কমলে বা হ্রাস হলে চাহিদা বাড়ে। তাহলে তার জন্য আরেকটা তার কি প্রভাব পড়তে পারে, দুটো মেনলি প্রভাব পড়তে পারে। দাম কমে গেলে নতুন কনজিউমাররা নতুন দামে বেশি করে কেনে, মানে যারা আগে কিনতে পারছিল না তারা ওই দ্রব্যটা কিনছে। আরেকটা হতে পারে কারণ যে পুরনো কোয়ান্টিটি ডিমান্ডেড ইনক্রিজ বাই ওল্ড কনজিউমার্স, পুরনো যারা কিনছিল ওই দ্রব্যটা তার দাম পড়ে গেল, তার আবার বেশি পরিমাণে কেনে। তাহলে এই দুটো সমষ্টি হবে দাম পড়লে চাহিদা বাড়ে, সেটা হচ্ছে ব্যাখ্যা করছে কেন নিম্নমুখী হচ্ছে বা চাহিদা নিয়মকে ব্যাখ্যা করছে। লাস্ট যেটা চেঞ্জ অফ ইউজ অফ গুডস, ধরো কোনো দ্রব্য যদি এলপিজি দ্রব্য হয় বা ইলেকট্রিসিটি ধরে নিই, তার যদি দাম বাড়ে আমরা কি করব, অপ্রয়োজনীয় কাজে লাগে না সেই সব ব্যবহারগুলো কমিয়ে দেবো। তাহলে যদি বিদ্যুতের দাম বাড়ে, অনেক বিদ্যুতের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস আমরা জানি ব্যবহার করি, তাহলে দাম বেড়ে গেলে আমরা অনেক কিছু যে প্রয়োজনীয় দ্রব্য সে কটা লাগাবো, অন্য যেগুলো আরও ব্যবহার করছিলাম সেখানে বিদ্যুতের ব্যবহার করব না। অতএব বিদ্যুতের চাহিদা কমবে, দাম বাড়বে। তাহলে এটা আবার দাম বাড়লে চাহিদা কমছে, কার, বিদ্যুতের চাহিদা নিয়মকে ব্যাখ্যা করছে। বেশ, এরপরে আমরা চাহিদার নিয়মের ব্যতিক্রমে চলে যাব, এক্সেপশন টু দ্য ল অফ ডিমান্ড। প্রথমে কি, গিফেন দ্রব্য। গিফেন দ্রব্য আমরা আগের ক্লাসেই দেখিয়ে দিয়েছি যে এমন দ্রব্য যার দাম বাড়লে চাহিদাও বাড়ে, আবার অনুরূপভাবে দাম কমলে চাহিদাও কমে। তাহলে এটা চাহিদার নিয়মের ব্যতিক্রম হচ্ছে। তাহলে গিফেন দেব 1 নম্বর উদাহরণ বা 1 নম্বর কারণ বলা যেতে পারে। আরেকটা কনজিউমার এক্সপেকটেশন রিগার্ডিং ফিউচার প্রাইস, ক্রেতাদের ভবিষ্যৎ দাম সম্বন্ধে ধারণা। কোনো ক্রেতা যদি ভাবে যে এখন দাম বেড়েছে, ভবিষ্যতে আরো দাম বাড়বে, তাহলে এখন দাম বাড়ার সত্ত্বেও সে চাহিদা বেশি করবে। ওই দ্রব্য এক্স যদি হয় ওই দ্রব্যের চাহিদা বেশি করবে, তাহলে চাহিদা নিয়ম ফলো করছে না, এই একটা কারণ। তৃতীয় কারণ হচ্ছে ভেভলেন এফেক্ট। আমরা দেখেই সাধারণত দেখতে পাওয়া যায় সমাজে বাহ্যিক আড়ম্বরপূর্ণ দ্রব্য, বা আমরা যেটা ভেভলেন, অধ্যাপক ভেভলেন বলেছিলেন কনসপিকুয়াস কনজাম্পশন গুডস, এই জাঁকজমকপূর্ণ দ্রব্য বা আড়ম্বরভোগ্য দ্রব্য যেগুলো সামাজিক মর্যাদা ইঙ্গিত করে বা স্থাপন করতে সাহায্য করে, সেগুলো যদি যেরকম কি হতে পারে, লাক্সারি আইটেমস, সোনার গয়না, দামি পোশাক, BMW গাড়ি, এইসবে যদি দাম বাড়ে তাহলে কিন্তু ক্রেতারা আরো বেশি করে কিনবে। কেন, দাম বাড়লে মানে তাকে জাজ করছে কি দিয়ে, দাম দিয়ে জাজ করছে, গুণগত মানটা জাজ করছে, তার বিচার করছে দাম দিয়ে। দাম বাড়লো মানে গুণগত মান বাড়লো। সেক্ষেত্রে এইসব ক্ষেত্রেও কি হবে, দাম বাড়লে চাহিদা বাড়বে। এরা চাহিদার নিয়মকে অনুসরণ করবে না, তার মানে এরা ব্যতিক্রম হলো চাহিদার নিয়ম। আরেকটা কারণ কি, শেয়ার মার্কেট অ্যান্ড স্পেকুলেটিভ মার্কেট। শেয়ার মার্কেটে কি হয়, দাম বাড়লে শেয়ার ক্রেতারা ভাবে ভবিষ্যতে আরো দাম বাড়বে, তাহলে এখন কিনে নিলে ভবিষ্যতে আমার লাভ হবে, তাহলে দাম বাড়লে আরো পরিমাণে দ্রব্য কিনবে। তাহলে ব্যতিক্রম হলো স্পেকুলেটিভ মার্কেট। কি না, ব্যবসায়ীরা যদি ভাবে যে ভবিষ্যতে দাম বাড়বে বলে এখন কম দামে কিনে মজুত করে ধীরে ধীরে সেই যোগানটা দেবো, সেটাকে বলি আমরা ফাটকা কারবার বা স্পেকুলেটিভ মার্কেট। সেক্ষেত্রেও কিন্তু দাম বাড়লে চাহিদা বাড়বে, তাহলে এটাও ব্যতিক্রম হলো। আর নেশার দ্রব্য, অ্যাডিকশন গুডস, নেশার দ্রব্য কি হতে পারে, ওয়াইন, সিগারেট। তাই এদের যদি দাম বাড়েও তবু যারা এটা গ্রহণ করছে, ভোগ করছে, তারা কিন্তু যথারীতিভাবে আগের মতন করেই ভোগ করবে।
ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রেও দাম বাড়লে চাহিদা বাড়বে। ব্যান্ড ওয়াগন এফেক্ট কিরকম জিনিসটা? এই ব্যান্ড ওয়াগন এফেক্ট সাধারণত দেখা যায় কিরকম হয়, যে একটা সামাজিক স্তরের মধ্যে কোনো মানুষ যদি আছে, সেই সামাজিক স্তরটা মেনটেন করার জন্য দাম বাড়লেও জিনিসের চাহিদা বাড়ায়। ধরো একটা বিজনেস ক্লাস, তারা গলফ খেলতো এবং গলফ খেলাটা সেই ক্লাসের মর্যাদাকে প্রতিষ্ঠা করে, তাহলে সেই গলফ বলের যদি দাম বাড়ে তবুও তারা গলফ খেলা করতে থাকবে, চাহিদা বাড়াবে, কমাবে না। যে চাহিদা কমিয়ে দেবে তার মানে সেই সম্ভ্রান্ত বিজনেস ক্লাস থেকে তারা সরে আসছে, সেটা চাইবে না। এটা হচ্ছে ব্যান্ড ওয়াগন এফেক্ট। আর স্নব এফেক্টটা পরে লাস্টেরটা ঠিক জাস্ট উল্টো। আবার একটা সমাজের শ্রেণীর মধ্যে কারা আছে, যারা ধরুন একটু দরিদ্র শ্রেণীর মধ্যে আছে, তারা যে দ্রব্যটা কিনছিল সেই দ্রব্যটার যদি দাম কমে তাহলে কিন্তু সেই দ্রব্যটারও চাহিদা করবে না, সে অন্য দাম চাহিদা কমিয়ে দেবে, সে অন্য ভালো দ্রব্য চাহিদা করবে। কেন? ওই সমাজের গরিব শ্রেণীর মধ্যে আছে সেটা দেখাতে চাইবে না, সে তখন অন্য দ্রব্য কিনবে। তাহলে এটা উল্টোটা হচ্ছে, দাম কমলে চাহিদা কমবে, এক্ষেত্রেও দাম বাড়লে স্নব এফেক্ট হচ্ছে। তাহলে এই 7টা আমরা দেখলাম এক্সেপশন টু দা ল অফ ডিমান্ড। এরপরে আমরা চলে যাব চেঞ্জ ইন ডিমান্ড অ্যান্ড চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, এই টপিকটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা চেঞ্জ ইন ডিমান্ডটা লিখলাম, এই দিকে লিখছি চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। একবারে ভাগ করে দিচ্ছি, তাতে বুঝতে সুবিধা হবে। আমরা চাহিদা অপেক্ষক কিরকম পেয়েছিলাম, সম্পর্কযুক্ত নিজ দাম, সংশ্লিষ্ট দ্রব্যের দাম। এই সংশ্লিষ্ট দ্রব্যের দামের মধ্যে কি কি আছে, কমপ্লিমেন্টারি গুডস অ্যান্ড সাবস্টিটিউটস গুডস। তাহলে একবারে আমরা লিখে দিতে পারি পিসি, পিএস, কমপ্লিমেন্টারি গুডস, সাবস্টিটিউট গুডস, তারপরে ব্যক্তির আয়, পছন্দ, ডট ডট করে। ঠিক যথারীতিভাবে এখানেও আমরা চাহিদা মধ্যে লিখেছি, একই জিনিস লিখব, দাম, পিসি, পিএস, ওয়াই, টি। চাহিদার পরিবর্তন, চেঞ্জ ইন ডিমান্ড, এটা কখন ঘটে? যখন নিজ দাম ছাড়া যে কোনো একটি অন্য নির্ধারণকারী বিষয় পরিবর্তন হয়। তাহলে নিজ দাম ছাড়া যদি বলি, তার আগে উপরে একটা এরকম চিহ্ন দেবো, বলছি বার, মানে এটাকে স্থির করে দিলাম, এই দামটা স্থির হয়ে গেল। আর নিজ দাম স্থির রেখে যে কোনো একটা পরিবর্তন হলেই তাহলে কি হবে? 2 নম্বর শিফট ইন ডিমান্ড কার্ভ। ডিডি মানে ডিমান্ড লিখলাম, ডিমান্ড কার্ভ। এই যে নিজ দাম ছাড়া যে কোনো একটা, যদি আয়, পছন্দ বেড়ে যায়, পরিপূরক দ্রব্য, পরিবর্তিত দ্রব্য, যার দাম বাড়লে তখন এটা শিফট ইন ডিমান্ড কার্ভ হবে। এইখানে কি হবে? মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ। কেন? এখানে অন্যান্য সব বিষয় স্থির থেকে যদি চাই, যে আমরা দ্রব্যটা নিচ্ছি সেই দ্রব্যের যদি দাম বাড়ে আর তার ফলস্বরূপ চাহিদা কমবে। আমরা চাহিদার নিয়মে দেখেছিলাম, তখন কি হয়? ডিমান্ড কার্ভের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে চাই। আচ্ছা, এক্ষেত্রে আমরা একটা ডায়াগ্রাম করে দেখাচ্ছি যে চাহিদার পরিবর্তন, এই যে চেঞ্জ ইন এখানে টপিকটা হবে চাহিদার পরিবর্তন। তাকে আরেকটা ভাষায় বলা যায় চাহিদা রেখার অপসারণ। এই অপসারণের মধ্যে সম্প্রসারণ আছে, সংকোচন আছে। তাহলে এই চাহিদা রেখার অপসারণ বা চাহিদা রেখার স্থানান্তর যদি আমরা দেখাতে চাই, তাহলে কিভাবে দেখাবো? এইটি একটি চাহিদা রেখা, ডিডি, নির্দিষ্ট দামটা স্থির আছে, সেই দামে আরেকটি চাহিদা রেখা পেলাম। ধরো যদি আয়
আয় বেড়ে যায় কোনো ব্যক্তির, ক্রেতার যদি আয় বেড়ে যায়, তার আয় বাড়লে চাহিদা ডান দিকে শিফট করবে, ডিমান্ড কার্ভটা ডান দিকে শিফট করবে। অবশ্যই স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে আমরা এখানে নিকৃষ্ট দ্রব্যের কথা আলোচনা করছি না। বেশ, তাহলে চাহিদার পরিমাণ কত হবে? এখানে আমরা পি নিব, এখানে কিউ নেব, অরিজিন এটা হবে Q1, আর এটা যদি Q2 করি তাহলে এটা বেড়ে যাচ্ছে। এই যে ডান দিকে মুভমেন্ট করাটা হচ্ছে শিফট ইন ডিমান্ড কার্ভ। আর এখানে কি হবে? যদি নিজ দাম পরিবর্তন করে, ওন প্রাইস যদি চেঞ্জ করে, এটা ডিমান্ড কার্ভ। প্রথমে দাম ছিল P1, এখন P2, তো P1 এর চাহিদার পরিমাণ কত ছিল? Q1, আর এটা হচ্ছে Q2। তাহলে আমি এ বিন্দু থেকে বি বিন্দু সরে এলাম। এখানেও যদি এটা এ বিন্দু আর এটা বি বিন্দু ধরি, এ বিন্দু থেকে বি বিন্দু শিফট হচ্ছে, ডিমান্ড কার্ভটা স্থানান্তর হচ্ছে, এইখানে কিন্তু একই চাহিদা রেখা থাকছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দুটো আবার শিফটে আমরা কি বলতে পারি? ইনক্রিজ ইন ডিমান্ড, ইনক্রিজ ইন ডিমান্ড। কখন হবে ইনক্রিজ ইন ডিমান্ড? যখন কমপ্লিমেন্টারি দ্রব্যের দাম কমবে, সাবস্টিটিউট দ্রব্যের দাম বাড়বে, আয় বাড়বে, রুচি পছন্দ বাড়বে। এই যে এই ইনক্রিজিং ডায়াগ্রামটা কোন দিকে হবে? এইটা হবে। তাহলে এটা ইনক্রিজিং ডিমান্ডের ডায়াগ্রাম হয়ে গেল। এই ক্ষেত্রে যদি আয় কমে, যদি আয় কমে তাহলে আমরা এ থেকে বি এ যাব। এই যে এ থেকে বি এ যাওয়াটা আমরা বলবো চাহিদার পরিমাণ বাড়বে, এটাকে বলবো আমরা ইনক্রিজ ইন ডিমান্ড, এক্সটেনশন ইন ডিমান্ড। এক্সটেনশন অফ ডিমান্ড। আচ্ছা, যদি উল্টোটা হয়, এই বাকি সব দ্রব্যের দাম স্থির থেকে যদি পরিপূরক দ্রব্যের ডিক্রিজ ইন ডিমান্ড হবে, কখন হবে? যখন পরিপূরক দ্রব্যের দাম বাড়বে, পরিবর্ত দ্রব্যের দাম কমবে, আয় কমলে রুচি পছন্দ যদি আমি এখানে বাড়িয়েছিলাম কমবে, যে কোনো একটা পরিবর্তন। ধরো যদি আয় কমে যায় তাহলে ডিমান্ড কার্ভটা কোথায় শিফট করবে? এই দিকে। সেক্ষেত্রে D2, তখন কি হয়ে গেল? Q3 বলে দিলাম এটাকে। তাহলে এই পরিমাণটা কমে গেল, তাহলে এটা ডিক্রিজ ইন ডিমান্ড কার্ভ। এর ক্ষেত্রে 5 নম্বরটা কি হবে? দাম যখন একই থাকছে তখন এবার দাম বাড়লে চাহিদার পরিমাণ কি হবে? কমবে। কোনখান থেকে করছি? তাহলে এটা A2 B এ গেলাম, এটা B2 A যখন যাব তখন হবে এক্সটেনশন অফ ডিমান্ড কার্ভ, আর এটা হবে কন্ট্রাকশন অফ ডিমান্ড। কন্ট্রাকশন অফ ডিমান্ড হলো দাম বাড়লো, P2 থেকে P1 যদি হয়, P2 যখন দাম ছিল তখন Q2 ছিল, এখন P1 যদি হয়ে যায় তাহলে Q1 হয়ে গেল। এই যে দাম চাহিদার পরিমাণটা কমে গেল, এই ক্ষেত্রে কন্ট্রাকশন অফ ডিমান্ড হলো। তাহলে এটাকে বলতে পারবো যে চাহিদার বৃদ্ধি, চাহিদার হ্রাস, চাহিদার সম্প্রসারণ, চাহিদার সংকোচন। সম্প্রসারণ ও সংকোচনটা দেখো শুধু দাম পাল্টালেই হয়, আর একই চাহিদা রেখার এক বিন্দু থেকে আরেক বিন্দুতে গেলে হয়। বেশ, এর পরের টপিক যেটা হচ্ছে সেটা আমরা আলোচনা করব চাহিদা রেখার ঢাল। চাহিদা রেখার ঢাল আমরা গাণিতিকভাবে অপেক্ষক কেমন হয় বলে দিয়েছি। ঢাল জানতে গেলে প্রথমেই আমরা বলেছিলাম চাহিদা দামের সঙ্গে সম্পর্কযুক্ত, এটা ডিমান্ড কার্ভ, ডিমান্ড ফাংশন বলেছিলাম। আর এইভাবে বলেছিলাম যদি আমরা প্লট করি ডায়াগ্রামে, আমরা সাধারণত ইনভার্স ডিমান্ড কার্ভটা প্লট করি, বিপরীত চাহিদা রেখাটা আমরা সাধারণত প্লট করি।
তাই সেক্ষেত্রে এটা যদি চাহিদা রেখা হয় আর আমি যদি ডায়াগ্রামে এইরকম করে নিয়ে থাকি পি কিউ শূন্য আর চাহিদা রেখাটা যদি এইভাবে করি, এটাকে বলি এ, এটাকে বলি বি, আর এখানে যে কোনো একটা পয়েন্ট যদি সি নিই আর এটাকে ডি নিই, এটাকে নিলাম P1, এটাকে নিলাম P2, এইটাকে নিলাম Q1, এটাকে নিলাম Q2। তাহলে এই অংশটা হচ্ছে ডেল পি, এইটাকে বলছি ই, আর এই অংশটা হচ্ছে ডেল কিউ। বেশ, তাহলে আমরা চাহিদা রেখার ঢাল স্লোপ কি পাবো? স্লোপ অর্থাৎ ঢাল কি পাবো? ডেল পি বাই ডেল কিউ। যখন অ্যাট পয়েন্ট সি, সি বিন্দুতে দাম কত ছিল? দাম ছিল OP1, আর কোয়ান্টিটি কত ছিল? কোয়ান্টিটি ছিল OQ1। এরপর অ্যাট পয়েন্ট ডি, ডি বিন্দুতে কি হলো? দাম ছিল OP2, OP2, আর কোয়ান্টিটি ডিমান্ডেড কত ছিল? OQ2। তাহলে এই দুটো মিলিয়ে আমি দামের পরিবর্তন বার করতে পারবো। দামের পরিবর্তন কিরকম হবে? যখন দাম কম বলছি, যখন দাম কমছে, যখন দাম কমছে বলছি, তাহলে সি থেকে ডি এ যখন আমরা সি বিন্দু তারপর ডি বিন্দু যদি ধরছি, দাম কমছে মানে P1 থেকে P2 তে যখন যাচ্ছি, দাম কমার ফলে কি হবে? OP2 মাইনাস OP1। অবশ্যই দেখো, ওখানে খেয়াল করার বিষয় আছে, কম দাম থেকে বেশি দাম মাইনাস করছি, মানে হচ্ছে মাইনাস এই অংশটা যদি ধরি CE, তাহলে এইটাকে আমরা মাইনাস চিহ্ন দিয়ে দিতে পারবো। বেশ, এরপর ডেল কিউটা কি হবে? তাহলে ডেল কিউ এই ক্ষেত্রে কি হবে? OQ2 মাইনাস OQ1 সমান কি হবে? ED। তাহলে চাহিদা রেখার ঢাল কি হবে? ঢাল বা স্লোপ বা ঢাল, ঢাল সমান কি হবে? ডেল পি বাই ডেল কিউ সমান হচ্ছে মাইনাস সি বাই ইডি। হলো মাইনাস সি বাই ইডি। তাহলে এই যে দাম কমলে চাহিদার পরিমাণ এখানে দেখছো বাড়ছে, এই যে বিপরীত সম্পর্ক আছে বা চাহিদা রেখাটি নিম্নগামী, তার জন্য মাইনাস সাইন এসছে। যদি আমরা শুধু ডেল কিউ বাই ডেল পি নিই, তাহলে এটা সি বাই যদি ইডি নিই, তাহলে এটাকে বলবো অ্যাবসোলুট ভ্যালু, পরম মান। ঠিক আছে, পরম মান হলো। এইটাকে আরেক ভাবে বলা যায়, তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। যদি ধরো এইটাকে এ বি এক্স করে দিই, এইটাকে অ্যাঙ্গেল নিয়ে আলফা, আর এইটা হচ্ছে থিটা, তাহলে ঢাল স্লোপ কি হবে? এক্স অক্ষের ধনাত্মক দিকে যেটা সেটা, তাহলে স্লোপ হবে ট্যান আলফা। আর ট্যান আলফাটা আবার কি হয় বলতে পারবো আমরা? 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস আলফা সমান ট্যান 180 ডিগ্রি, সরি 180 ডিগ্রি মাইনাস থিটা, মাইনাস থিটা সমান হলো মাইনাস ট্যান থিটা। এবার ট্যান থিটা কি? এই যে অ্যাঙ্গেলটা আছে সেটা এই অ্যাঙ্গেলটা, তার মানে কি? লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে পারপেন্ডিকুলার কি আছে? মাইনাস সি বাই ইডি। এই দুটো দেখো, এটা মিললো। আরেকটা মেথডে এটা আমরা বার করতে পারবো। বেশ, এরপর আমরা চলে যাচ্ছি নিকৃষ্ট দ্রব্য এবং গ্রিফেন দ্রব্যের যে একটা পার্থক্য, সেই পার্থক্যের মধ্যে। তাহলে ইনফিরিয়ার গুড অ্যান্ড গিফেন গুড, এই দুটোর মধ্যে পার্থক্য। আমরা যদি এক্সটাকে ধরে নিই একটা ইনফিরিয়ার দ্রব্য, তাকে এক্স ধরলাম, তাহলে এক্সটা কি? ইনফিরিয়ার গুডস।
এবার এই দাম যদি কমে কি হবে? প্রথমে দেখো, এর দাম কমলে আমরা জানি রিয়েল ইনকাম বেড়ে যাবে। ওই যে দ্রব্যের দাম কমছে তার রিয়েল ইনকামটা বাড়বে, মানে কি হচ্ছে বাংলায়, আর প্রকৃত আয়টা বেড়ে যাবে। এই প্রকৃত আয় বাড়লে কিন্তু নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে চাহিদা কমবে। তাহলে এটা হয়ে গেল ইনকাম এফেক্ট। আমরা বলেছিলাম আগের দিন আয় প্রভাব, ইনকাম এফেক্ট, একে ডিনোট করবে আই ডট ই দিয়ে। এই যে ইনকাম এফেক্টটা, এটা কিন্তু নেগেটিভ, আয় বাড়লে চাহিদা কমছে। আরেকটা কি প্রভাব পায়, সেটা হচ্ছে যদি দাম পড়ে যায় নিকৃষ্ট দ্রব্যের, বা দাম কমে, পড়ে যায় বললে বললে দাম কমে, তাহলে ওই দ্রব্যের আপেক্ষিক রিলেটিভ প্রাইসও কম হয়, রিলেটিভ প্রাইস ও কম হয়। মানে এই দ্রব্যের সঙ্গে অন্য একটা দ্রব্যের তুলনায় এর দাম কম হচ্ছে, তার ফলস্বরূপ কি হয়, ওই দ্রব্যের চাহিদা বাড়ে। এই যে বাড়ছে, এইটা কার জন্য হচ্ছে, পরিবর্তন প্রভাব, সাবস্টিটিউশন এফেক্ট। আমরা জানি এইটা হচ্ছে নেগেটিভ, এই যে দাম পড়ছে চাহিদার পরিমাণ কমছে, আর পরিবর্তন প্রভাব স্বাভাবিক দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য, গিফেন দ্রব্য সবার ক্ষেত্রেই নেগেটিভ হয়। বেশ, এই দুটো নিয়ে এরপর আমরা বলবো যে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দাম প্রভাবটা কি হয়। তাহলে দাম প্রভাবটা কি? দাম প্রভাবটা দুটো সমষ্টি, আয় প্রভাব, ইনকাম এফেক্ট প্লাস সাবস্টিটিউশন এফেক্ট। যদি কোনো নিকৃষ্ট দ্রব্যের দাম পড়ে তাহলে কি হয়, এক্ষেত্রে দেখছি ইনকাম এফেক্টের ক্ষেত্রে কি হচ্ছে, চাহিদার পরিমাণ পড়ছে, আর সাবস্টিটিউশন এফেক্টের ক্ষেত্রে দেখছি চাহিদার পরিমাণ বাড়ছে। তাহলে দুটো টু ফোর্সেস অ্যাক্টিং ইন অপোজিট ডাইরেকশন। ইনকাম এফেক্টের জন্য দ্রব্যের চাহিদা কমছে এক্স দ্রব্যের, আর সাবস্টিটিউশন এফেক্ট বাড়ছে। এইখানেই শর্তটা হচ্ছে যে এখানে ইনফিরিয়ার গুড হতে গেলে কি হবে, প্রাইস এফেক্টটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, শূন্য হতে পারে। যদি ইনকাম এফেক্টটা লেস দেন সাবস্টিটিউশন এফেক্ট হয়, মানে আয় প্রভাব পরিবর্তন প্রভাবের থেকে কম শক্তিশালী হয়, তখন দ্রব্যটা হবে ইনফিরিয়ার গুড। আগের দিনও একটু আলোচনা করেছিলাম, ওই জন্য তাহলে এখানে দাম পড়ার ফলে চাহিদার পরিমাণ বাড়ছে প্রথমটাতে। তাহলে এই দাম পড়ার ফলে চাহিদার পরিমাণ বাড়ছে, দ্রব্যটা যদি নিকৃষ্ট দ্রব্য হয় তখন এর প্রাইস এফেক্ট নেগেটিভ। আচ্ছা, তাহলে এইটা 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরে যদি আয় প্রভাব বেশি শক্তিশালী হয় পরিবর্তন প্রভাবের থেকে, তখন সেই দ্রব্যটি হবে গিফেন দ্রব্য। কি হবে, আয় এক্ষেত্রে কি হবে, এখানে আয় দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ছিল, দুটো সম্মিলিত এফেক্ট ধরে ইনকাম এফেক্ট এটা, আর এখানে দাম কমলে চাহিদাও কমবে, একই ডাইরেকশনে যাচ্ছে। কেন দাম কমলে চাহিদা কমবে, ইনকাম এফেক্টের জন্য চাহিদা কম ছিল, সাবস্টিটিউশন এফেক্টের জন্য চাহিদা বাড়ছিল, কিন্তু এখানে বলছি ইনকাম এফেক্টটা অনেক বেশি হবে সাবস্টিটিউশন এফেক্টে। তাহলে এই দুটো সম্মিলিত প্রভাবে এটা যদি বেশি হয় তাহলে চাহিদাটা আরো বেশি চাহিদাটাকে নামিয়ে আনবে, তাহলে চাহিদাটা কমে যাবে, সেক্ষেত্রে গিফেন গুড। তাহলে একটার ক্ষেত্রে প্রাইস এফেক্ট নেগেটিভ, একটার ক্ষেত্রে প্রাইস এফেক্ট পজিটিভ। আমরা সবসময় গিফেন গুডের ক্ষেত্রে দাম প্রভাব ধনাত্মক পাবো, আর এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে প্রাইস এফেক্ট 0 হবে। এইটা হলো। এর পরের বিষয় হচ্ছে আমাদের ভোগকারীর উদ্বৃত্ত, কনজিউমার সারপ্লাস। আচ্ছা, এই একটা জিনিস এর মাঝে বলে দিই, সেটা হচ্ছে যে কন্ডিশনস
ফর গিভেন গুড। তিনটে মূলত কন্ডিশন থাকবে। এক নম্বর কি, ইনকাম এফেক্টটা মাস্ট বি নেগেটিভ। দু নম্বর কি, ইনকাম এফেক্ট শুড বি স্ট্রঙ্গার দ্যান সাবস্টিটিউশন এফেক্ট, মানে আয় প্রভাবটা সবসময় ঋণাত্মক হতে হবে, আর আয় প্রভাব সবসময় যেন পরিবর্তন প্রভাব থেকে বেশি হয়, স্ট্রঙ্গার দ্যান সাবস্টিটিউশন এফেক্ট। আর তিনটি হচ্ছে লার্জ পোর্শন অফ ইনকাম টু বি স্পেন্ড অন দ্য গুড। তাহলে যে নির্দিষ্ট দ্রব্যটা কিনছি সেটা গিফেন দ্রব্য হবে যদি তার অনেকটা অংশ আয় আমরা ওই দ্রব্যতে ব্যয় করি, তবেই হবে, তাহলে ইনকাম এফেক্টটা বেশি হবে, সব পরিবর্তন হবে। তাহলে এই তিনটে কন্ডিশন গিফেন দ্রব্যের জন্য। বেশ, এরপর আমরা চলে যাব কনজিউমার সারপ্লাসে। ক্রেতার ভোগকারী উদ্বৃত্ত, কনজিউমার সারপ্লাস। কনজিউমার সারপ্লাস সাধারণত আমরা মার্জিনাল ইউটিলিটি থিওরি দিয়ে ব্যাখ্যা করা হয়। এটাতে কি হয়, আমি শর্টে কনজিউমার সারপ্লাসকে সিএস দিয়ে চিহ্নিত করলাম। মূলত কনসেপ্টটা তোমাকে জানতে হবে। মূলত কনসেপ্টটা কি হচ্ছে, ডিমান্ড প্রাইস মাইনাস মার্কেট প্রাইস। কিভাবে বলবো, ধরো কোনো একটা জিনিস আমি দ্রব্য কিনতে গেলাম বাজারে, আমি সেই দ্রব্যটার দাম দিতে রাজি আছি কত, 1200 টাকা। আর বাজারে গিয়ে দেখলাম দোকানদার আমার কাছে চাইছে 1000 টাকা। তাহলে এই দুটো বিয়োগফল কত, 200 টাকা। এই 200 টাকাটা হচ্ছে আমার ভোগকারীর উদ্বৃত্ত। বোঝা গেল? এইটাকে আমরা ইউটিলিটি রেসপেক্টও বলতে পারি। কিরকম, তার জন্য একটা ডায়াগ্রাম ড্র করি। এইটাকে আমরা মার্জিনাল ইউটিলিটি অফ এক্স, বা আমরা জানি আসলে ইয়েতে ডিমান্ড কার্ভ বলা হয়। একটা নির্দিষ্ট দাম রেখা বললাম, এখানে বললাম এ, এটাকে বললাম বি, এটা 0, তাহলে এখানে এম ইউ এক্স, এটা মার্জিনাল ইউটিলিটি অফ এক্স ধরছি এবং দামও ধরছি। এখানে কি নিচ্ছি, দ্রব্যের পরিমাণ, কোয়ান্টিটি ডিমান্ডেড। এখন আমি যদি প্রথমে প্রাথমিকভাবে ছোট ছোট ও কিউ পরিমাণ যদি আমি নিই, দ্রব্য ভোগ করি, তাহলে আমার মোট প্রান্তিক উপযোগিতা কত হবে, এইটা হবে, ধরো আমি Q1 করলাম, এটা S1 করি, আর এখানে যদি আমি BC করি, হলো। আচ্ছা, আরেকটা দ্রব্য যদি আমি এখানে নিই, আরেক একক যদি নিই, এটা Q2 করি, তাহলে এখানে আমি এটাকে S2 যদি করি আর এটাকে D করি। আবার আরেকটা যদি নিই তাহলে Q3 আর এটাকে E করি আর এটাকে S3 করি। এইভাবে আমি যদি ভোগ করতে চাই, এই Q দ্রব্য ভোগ করলে আমি দেখব যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন রিচ করছে। কি, মার্জিনাল ইউটিলিটি ইকুয়াল টু প্রাইস, আমরা আগের দিন আলোচনা করেছিলাম। তাহলে আমরা যদি এই কার্ভ দা এরিয়া আন্ডার দা কার্ভ দেখি, তাহলে আমরা টোটাল ইউটিলিটি কি পাবো, ও এ বি কিউ। আর এইটাকে কিনতে কতটা ব্যয় করতে হচ্ছে, ও পি বি কিউ। তাহলে আমরা কনজিউমার সারপ্লাস এই ফর্মে, বা টোটাল ইউটিলিটি মাইনাস টোটাল এক্সপেন্ডিচার এইভাবেও করতে পারি। তাহলে কি হবে, এরপর অতএব কনজিউমার সারপ্লাস কি হবে, এরিয়া অফ ট্র্যাপিজিয়াম মাইনাস এরিয়া, ট্র্যাপিজিয়ামটা কত, ও এ বি কিউ, তাহলে এরিয়া অফ ট্র্যাপিজিয়াম ও এ বি কিউ, আর এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল এরিয়া অফ রেক্ট্যাঙ্গেলটা কি হবে, ও পি বি কিউ, ও পি বি কিউ। এই দুটোকে মাইনাস করলে আমরা পাচ্ছি এ পি বি। এটা কি, ট্রায়াঙ্গুলার এরিয়া।
এই যে ত্রিভুজের আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। পরের দিন আমরা নেক্সট ক্লাসে একটা আবার নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ব্যাস, ভালো থেকো, সুস্থ থেকো।